করো এখন। এরপর চাচা আমাকে ধরে শুয়ে দিল। আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চাচার সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যায় জুবাইর ভাই আর তাহিন ভাই আসলো, হাতে একটা ব্যাগটা এনে আমার কাছে দিল আর বলল, দেখ তোর ফোন পছন্দ হয় কিনা। আমি ব্যাগটা নিয়ে খুললাম। তারপর ফোনটা বের করলাম। ফোন বের করে দেখি অনেক দামি ফোন। ভাই, এত দামি ফোন? মাত্র 28,000 টাকা। আর শোন, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কারণ এই তারিখে আমার বিয়ে। তাই নাকি? তা বিয়েটা কই হবে? আমার দেশের বাড়িতে, এখানে করব না। ও আচ্ছা। পছন্দ হয়েছে? ভাই, খুব পছন্দ হয়েছে। তখনই দরজার দিকে তাকিয়ে দেখি জিয়া। আমি দেখেও না দেখার ভান করলাম। আমি সিমগুলো ফোনে ভরলাম। ভরে ফোনটা অন করলাম। জিয়া এসে আমার পাশে বসলো। আমি তবুও তাকালাম না। আমি ফোন টিপতে লাগলাম। জিয়া আমার পায়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। এই বলে কান্না করে দিল। আমি বললাম, আরে না, আমারই ভুল ছিল। বন্ধুত্বের মধ্যে এটা আমার উচিত হয় নাই। তখনই জুবাইর ভাই বলল, সবাই বাইরে চলো। সবাই বাহিরে চলে গেল। এরপর আমাকে বলতে লাগলো, আমি এই কয়দিনে তোর শূন্যতা অনুভব করেছি। আমি বুঝেছি তুই কি ছিলি আমার জীবনে। চুপ করে আছি। প্লিজ আমাকে আপন করে নে। চুপ করে আছি। তুই যদি আমাকে আপন করে না নিস তাহলে আমি হাত কাটবো, সত্যি। না, পাগলামি করিস না। আমাকে আপন করে নে। না, আমি সুস্থ হই তারপর। প্লিজ, আমি আর পারছি না। আমি তার দিকে তাকালাম। দেখি চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গেছে। চেহারার এই অবস্থা কেন? তোর মতো কেউ শাসন করে না, তাই। চুপ করে আছি। ওই ছেলের সাথে আমার মা বিয়ে ঠিক করছে, তাই ওই দিন আমার সাথে দেখা করতে আসছিল। আর আমি তোকে মেরেছিলাম, কারণ ভয়ে ওই ছেলে যদি আমার মাকে উল্টোপাল্টা বলে দিত। ক্ষমা করে দে। জিয়া তখনই আমার ঠোঁটে কিস করলো। প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি বললাম, এটা কি হলো? কি আবার হবে? তুই এখন মেসে চলে যা। আমি তোর সাথে থাকবো। না, থাকতে পারবি না। এখন থেকে তুই বলা বাদ, তুমি করে বলবো। চেষ্টা করব। তখনই সবাই আসলো আর বলল, তাহলে থাক, আমরা চলে যাই। আচ্ছা। সবাই চলে গেল। আমি রহিম চাচাকেও পাঠিয়ে দিলাম। আমি শুয়ে ফোন টিপতে লাগলাম। জিয়ার দিকে তাকিয়ে দেখি খাবার রেডি করছে। কি করো ফোনে? এই তো ফেসবুক চালাচ্ছি। আমি ভাবতে লাগলাম জিয়াকে মেনে নিব নাকি কষ্ট দিব। না, কষ্ট দিব না। কষ্ট দিলে উল্টাপাল্টা কিছু করতে পারে। যে রাগী, তখন জিয়া আমাকে সোপ খাইয়ে দিতে লাগলো। আমি ইনবক্সে গিয়ে দেখি 1K মেসেজ। বেশিরভাগ মেসেজে গল্প দেন না কেন? আমি গল্প লিখতে লাগলাম। তখন জিয়া বলল, এখন গল্প লিখতে হবে না, কেন? কাল থেকে লিখবা। আর শোনো, আমি আর বাসায় ফিরে যাচ্ছি না। গেলে মা ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তখনই ডাক্তার আসলো, এসে আমার পা থেকে প্লাস্টার খুললো। আর ডাক্তার বলল, পা একটু নাড়াতে চেষ্টা করুন। আমি পা নাড়াতে চেষ্টা করলাম। পায়ে একটু একটু শক্তি পেলাম। তারপর ডাক্তার জিয়াকে শিখিয়ে দিল কিভাবে কি করতে হবে। জিয়া এসে পায়ে একটা ওষুধ লাগিয়ে দিল। এরপর এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বললাম না, কারণ খুব ভালোবাসি যে। প্রায় অনেকক্ষণ থাকার পর রাতের খাবার খাইয়ে দিল। আমিও তাকে খাইয়ে দিলাম। এরপর জিয়া এসে আমার পাশে বসলো। ঘুমাবা না? না। আমার পাশে জায়গা আছে, শুয়ে পড়ো। না, তোমার সমস্যা হবে। না, সমস্যা হবে না, শুয়ে পড়ো। তারপর আমার পাশে শুয়ে পড়লো। জিয়া জড়িয়ে ধরলো। এটা কি হচ্ছে? আমাদের এখনো বিয়ে হয়নি। হবে তো নাকি? যখন হবে তখন দেখা যাবে। আমার মাথায় হাত বুলিয়ে দিল। একটু পর ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি দেখি জিয়া আমার বুকে শুয়ে আছে আর শরীর খুব গরম। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বর। তখন ভাবলাম উনি নিজে অসুস্থ আর উনি নাকি আমাকে সেবা করার জন্য আসছে। আমি পাশ থেকে পানি নিলাম, একটা কাপড় নিলাম যে কপালে পট্টি দিতাম। দেখলাম একটু দূরে একটা তার রুমাল। আমি উঠতে গেলাম কিন্তু পারছি না, তাই পানি নিয়ে কপালে মুছে দিলাম। তখনই আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে একটু আদর করো। জিয়া ঘুমাও। জিয়া তখনই আমার ঠোঁটে কিস করতে লাগলো। একসময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি রেসপন্স দিতে লাগলাম। একসময় বুঝতে পারলাম কাজটা ঠিক হচ্ছে না। আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে জিয়ার ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, ওষুধ খেতে হবে। 10টা বাজে, ওঠো। তোমার জ্বর কমছে? এখন নাই। এরপর আমাকে ধরে বসালো, বসিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এইভাবে চলে গেল 15 দিন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি?
আলহামদুলিল্লাহ। শোনো, একটা খবর আছে। ভাই বলেন। আজ সন্ধ্যা টিভিতে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। কোন চ্যানেল? এই চ্যানেলে। ওকে ভাই, সমস্যা নেই। ভাই 2 দিন পর তো তাহিন ভাইয়ের বিয়ে, যাবেন না? আজ সন্ধ্যা যাব। আচ্ছা, আমি প্রোগ্রাম শেষ করে যাব। ঠিক আছে, তোর বাসার সামনে গাড়ি দিয়ে চলে যাবে, রেডি হয়ে থাকিস। জি আচ্ছা। তারপর কল কেটে দিল। আমি শুয়ে শুয়ে ফোন টিপছি, তখনই তাহিন ভাই ফোন দিল। আমি কল ধরলাম। আজ সন্ধ্যায় চলে আসবি জিয়াকে নিয়ে। জি ভাই। তুই আসলে গায়ে হলুদ হবে। ঠিক আছে ভাই। জিয়াকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তাছাড়া সেও আসবে। ওকে ঠিক আছে, রাখছি। সময় মতো চলে আসবি, আমায় যাতে ফোন দিতে না হয়। ওকে। আমি কল কেটে দিলাম। কল কেটে রহিম চাচাকে ডাক দিলাম। একটু পর রহিম চাচা আসলো। আমি বললাম, চাচা আমার বাইকটার কি অবস্থা? আমি জানতাম, তাই আমি মেকানিক দিয়ে আগে ঠিক করে রেখেছি। বাহ, তাই নাকি চাচা? তুমিও আসো, খেয়ে নাও। তা খাইছো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। আমি বাইক মেকানিক জনিকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল ধরলো। হ্যালো জনি, ভাই। আমার বাসায় এসে বাইকটা নিয়ে যা আর ঠিক করে রাখ। আমি রাতে এসে নিয়ে যাব। ভাই সব ঠিক করা আছে, রহিম চাচা নিয়ে আসছিল। তবুও আর একটু চেক করে রাখ। আর তোর দোকানে ভালো মানের হেলমেট আছে, যাতে ফেস না দেখা যায়। ভাই আছে, এখনই আসছি। আর বাইক নিতে হবে না, আমি আপনার বাসায় এসে চেক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসার সময় ভালো হেলমেট নিয়ে আসবি। ঠিক আছে ভাই। এখনই চলে আয়। আমি কল কেটে দিলাম। কল কেটে টেবিলে গেলাম খাবার খেতে। তখন রহিম চাচা বলল, শাহরিয়ার গোসল করে খাবার খেতে আসো, দুপুর হয়ে গেছে। ঠিক বলছো। যাও তাহলে। আমি এসে গোসল করতে গেলাম। কিছুক্ষণ পর গোসল করলাম। গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। তখনই কলিং বেল বাজালো। চাচা গিয়ে দরজা খুলে দিল। আমি তাকিয়ে দেখি জনি আসছে, হাতে একটা হেলমেট, কভারে মোড়ানো। আমি বললাম, জনি হেলমেটটা রেখে বাইকটা দেখ। ঠিক আছে। এই বলে জনি আমার কাছে হেলমেটটা রেখে বাইক চেক করতে চলে গেল। আমি খাবার শেষ করে হেলমেটটা দেখতে লাগলাম। হেলমেটটা খুব পছন্দ হয়েছে। তখনই জিয়া কল দিল। আমি সাথে সাথে কল রিসিভ করলাম। ওই, কল দাও নাই কেন? বিজি ছিলাম জান, আর আমি এখনই কল দিলাম। ওষুধ খেয়েছো? না, মাত্র খাবার খেলাম। শোনো না, বলো। তাহিন ভাইয়ের বিয়ে, তাই ময়মনসিংহ যেতে হবে। তুমিও যাবা? কিন্তু সেখানে তো অনেক লোক থাকবে। জানো না কি পরে যাবা? ঠিক আছে। শোন, বাইক নিয়ে যাব। কি বলো? না, একদম না। আরে কিচ্ছু হবে না। তবুও প্লিজ না। আরে রাতে বাস পাবা না, আর ট্রেনও নেই। ঠিক আছে। আমি ফোন দিলে বের হয়ে আসবা। আমি তোমার হোস্টেলের সামনে আসবো, রেডি হয়ে থাকবা। আচ্ছা। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর কল কেটে দিলাম। কল কেটে দিয়ে বাইরে আসলাম। এসে দেখি জনি বাইক চেক করছে। আমি গিয়ে বললাম, কিরে হয়েছে নাকি? ভাই হয়েছে, ব্রেকটা কম ছিল, এখন ঠিক করে দিয়েছি, সমস্যা নেই। তা কত হলো? ভাই আপনি দিয়েন। আমি পকেট থেকে 5,000 টাকা দিলাম। আমি বললাম, দেখো চলবে নাকি আরো লাগবে? চলবে ভাই। এরপর জনি চলে গেল। আমি ভিতরে আসলাম। ভিতরে এসে ওষুধ খেয়ে একটু ঘুমালাম। ঘুম ভাঙলো রহিম চাচার ডাকে। শাহরিয়ার, নিচে গাড়ি আসছে। কি বলো? এত তাড়াতাড়ি কেন? কয়টা বাজে? 5টা বাজে। আচ্ছা ঠিক আছে, উঠছি। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে গাড়িতে উঠে পড়লাম। প্রায় 20 মিনিট পর গাড়িটা সেই জায়গায় আসলো। তখন একটা মেয়ে আসলো আর আমাকে বলল, আপনি কি শাহরিয়ার? হুম। চলুন, প্রোগ্রাম এখনই শুরু হবে। জি চলুন। এরপর মেয়েটির সাথে একটা স্টুডিওর ভিতরে আসলাম। দেখলাম ভিতরে মোটামুটি বেশ লোকজন আছে। আমি যেতে একজন লোক বলল, ও আচ্ছা। এরপর আমি নিজেও প্রস্তুতি নিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি ফোনটা সাইলেন্ট করে দিলাম। প্রোগ্রাম শুরু হলো। আমি চেয়ারে বসে আছি। মেয়েটিও দেখে আমার পাশে বসে আছে। চারদিক খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারদিকে অনেক ক্যামেরা আমার দিকে ঘোরানো, আর সাংবাদিক। লাইভ শুরু হলো। তখন মেয়েটি বলে উঠল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি। আপনার নামটা বলেন। জি শাহরিয়া রহমান। আপনার? রিয়া ইসলাম। ও আচ্ছা। তা আপনার এই বর্তমান অবস্থার জন্য কার বেশি অবদান? আমার এই অবস্থার জন্য আমার মায়ের, দেন তাহিন ভাইয়ের ফ্রেন্ড, এই যোগ দেই। এরপর ধীরে ধীরে সব হয়। আচ্ছা, আপনার এই জায়গায় আসতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এবার আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জি করুন। ওদিকে বাবা টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে একটা চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে দেখে অবাক। তখনই বাবা তাড়াতাড়ি করে মাকে ডাক দেয়। মা বাবার ডাক শুনে তাড়াতাড়ি আসলো আর বলল, কি হয়েছে, ডাকো কেন? মা টিভির দিকে তাকিয়ে দেখে আমাকে লাইভে দেখাচ্ছে। মা মনোযোগ দিয়ে আমার লাইভ দেখতে লাগলো।
আর ওদিকে জিয়া ইউটিউবে আমার লাইভ অনুষ্ঠান দেখতে লাগলো। এদিকে আমি আপনার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয়। মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে। তবে এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ। সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেয়া যায় না। বাহ, খুব সুন্দর। তা আমরা জানি আপনি একজন লেখক, খুব ভালো গল্প লেখেন। এটার সম্পর্কে কিছু বলেন। আসলে খুব ভালো গল্প লিখি এটা না, তবে আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি। আর গল্প লেখা এটা আমার শখ। আচ্ছা, একজন দর্শক ইউটিউবে প্রশ্ন করছে, আপনার জীবনে ভালোবাসা এসেছিল? আমিও একজনকে খুব ভালোবাসি। আমার এখানে আসার পেছনে তার অবদানও কম নয়। ও আচ্ছা, তার নামটা জানতে পারি? না, কারণ তার অনুমতি নেই। এভাবে আরও অনেক প্রশ্ন করলো, আমি সবগুলোই ভালোভাবে উত্তর দিলাম। শেষ দিকে একটা প্রশ্ন করলো, আপনার মতো কেউ যদি শিল্পী জগতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলুন। জি, আসলে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা পড়াশোনায় তেমন ভালো না, কিন্তু তারা অন্য দিক দিয়ে খুব ভালো। কিন্তু পিতামাতারা মনে করেন পড়াশোনা না পারলে কোনো মূল্য নেই। কিন্তু আমি বলবো, একটি পরীক্ষার রেজাল্ট একটি ছেলের ভবিষ্যৎ হতে পারে না। একটি ছেলের পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। একটা পরীক্ষার রেজাল্ট একটি ছেলেকে খারাপ বানাতে পারে না। আমি এগুলো বলছি কারণ আমি নিজেও পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য আমার বাবা বাড়ি থেকে বের করে দেয়, একদিন খোঁজ পর্যন্ত নেয়নি। এই বলে লাইভে কান্না করে দিলাম। শাহরিয়ার, নিজেকে সামলানোর চেষ্টা করুন। আমার বাবা এমনকি আমার মাকেও আমার সাথে যোগাযোগ করার জন্য না করেছিল, আর বলেছিল আমি যদি বাড়িতে আসি তাহলে মরা মুখ দেখব। তখন আমার পাশে আমার ভালোবাসার মানুষটা না থাকলে আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। এই সময় পকেটে টাকা ছিল না খাওয়ার মতো। সে সবকিছু দিয়ে সাহায্য করছে, আর বিশেষ করে সে সাহস দিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার হাতে এখন পুরস্কার তুলে দেবেন এই চ্যানেলের পরিচালক মোহাম্মদ জাকির চৌধুরী। আমি অনুরোধ জানাবো স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এরপর স্যার আসলো। আমি চেয়ার থেকে দাঁড়ালাম। উনি এসে আমার হাতে একটি গাড়ির চাবি দিলেন। আমি তো অবাক। দোয়া করি অনেক বড় হও। জি। এরপর চাবিটা নিলাম, গিয়ে ওদের সাথে কিছু ছবি তুললাম। এরপর স্টুডিও থেকে বেরিয়ে এসে দেখি নতুন গাড়ি সামনে। আমি তখন কতটা খুশি হয়েছিলাম বলে বোঝানো যাবে না। আমি গাড়িতে উঠলাম, উঠে গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর আসার পর মনে হলো আমার ফোন তো সাইলেন্ট করা। আমি গাড়িটা থামালাম, তারপর ফোন বের করে দেখি 50টা কল, সবগুলো জিয়ার। আমি কল দিলাম, কল দিতেই সাথে সাথে রিসিভ করলো। কুত্তা, শয়তান, বান্দর, বিড়াল, ইঁদুর। আরে থামো থামো, তুমি রেডি হয়ে মেসের সামনে দাঁড়াও। আমি গাড়িতে যাব না, বাইকে যাব। কেন, নতুন গাড়ি সমস্যা কি? বাইকে যেতে ভালো লাগবে। বাইকে গেলে ঠান্ডা লাগবে, তুমি দাঁড়াও আমি আসছি। ঠিক আছে। আমি কল কেটে দিলাম। কল কেটে রহিম চাচাকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর কল ধরলো। চাচা, আমি বাসায় আসবো না, নতুন গাড়ি পেয়েছি তাই ওটা করে যাব। অনুষ্ঠান তো দেখলাম, ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা। আমি কল কেটে দিলাম। তারপর গাড়ি স্টার্ট দিয়ে জিয়ার মেসের সামনে আসলাম। এসে দেখি জিয়া কালো বোরকা পরে দাঁড়িয়ে আছে। আমি বললাম উঠো, তখন জিয়া উঠে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। আমি মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছি, কিন্তু বুঝলাম রেগে আছে। আমি বললাম, কি ম্যাডাম, এত রেগে আছেন কেন? কুত্তা, আমাকে প্রোগ্রাম শেষ করে কল দিসনি কেন? দিয়েছি তো। এত দেরি হলো কেন? সরি বউ। আমি কারো বউ না। তাই? তাই। একটু এদিকে আসবা? না, আসবো না। আসো না, ঠান্ডা লাগছে। চুপচাপ গাড়ি চালাও। কিছু বললাম না, চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি নিজে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আবার গাড়ি চালানোতেও মন দিলাম। দীর্ঘ 2 ঘন্টা পর চিরচেনা ময়মনসিংহ আসলাম। এরপর তাহিন ভাইয়ের বাসার সামনে আসলাম। এসে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গাড়িটা নিয়ে গেটের সামনে হর্ন দিলাম। একটু পর দারোয়ান এসে গেট খুলে দিল। আমি গাড়ি ভিতরে নিয়ে গেলাম। এরপর ভিতরে গিয়ে হর্ন দিলাম। গাড়ির হর্ন শুনে তাহিন ভাই দৌড়ে আসলো। আমি জিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে পড়ছে। আমাকে জড়িয়ে ধরে আমি ডাক দিলাম, এই জিয়া, উঠো, চলে আসছি। আরে উঠো না। উঠছি। এরপর জিয়া উঠলো। আমি গাড়ি থেকে নামলাম। আমাকে দেখে তাহিন ভাই কাছে এসে বলতে লাগলো, নতুন গাড়ি উপহার পেলে টিট কই? আরে ভাই, তোমার এত সুন্দর ভাবে দিচ্ছি, আরো লাগে নাকি? চল চল, এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে। জিয়া, তুমিও চলো। এরপর আমি আর জিয়া ভিতরে গেলাম। গিয়ে তো দেখি অনেকগুলো মেয়ে আমার দিকে আসছে। তোমরা ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। জুবাইর ভাই কই? এদিকেই তো ছিল, দেখ। ও আচ্ছা।
আমি আর জিয়া একটা রুমে আসলাম। তাহিন ভাইয়ের দেখানো মতো আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসতেই মেয়েগুলো আমার কাছে আসলো, এসে সবাই পরিচিত হতে লাগলো। একটু পর দেখি জিয়া যথেষ্ট পর্দা করে আসছে, ফেস ছাড়া কিছু দেখা যায় না। আমি খুশি হলাম। আমার দিকে রাগি চোখে তাকালো। আমি বুঝলাম কেন রাগি চোখে তাকাচ্ছে। আমি মেয়েগুলোর কাছ থেকে সরে আসলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানে অনেক মজা করলাম। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 1টা বেজে গেল। তাহিন ভাই বলল, শাহরিয়ার, তুই আমার সাথে থাকবি আর জিয়া অন্য রুমে থাকবে। সাথে থাকবে আমার ভাবির সাথে। ঠিক আছে। আয়। আমি তাহিন ভাইয়ের সাথে চলে আসলাম। আসার সময় জিয়ার দিকে তাকালাম, দেখে একটু অসুস্থ মনে হলো। আমি রুমে এসে জিয়াকে মেসেজ দিলাম। একটু পর জিয়া মেসেজ দিল, রুমে আসছো? আসছি। ঘুমাও তাহলে। খুব মাথা ব্যথা করছে। কেন? জানি না। আমি কি আসবো? না, দরকার নেই। তুমি কি একা? না, একটা মেয়ে আছে। ও আচ্ছা, এটা হলো জুবাইর ভাইয়ের বউ। তুমি কিভাবে চিনো? তাহিন ভাই বলছে। ও আচ্ছা, ঘুমাই তাহলে। আসার সময় আমি ঘুমিয়ে পড়লাম। আপু, আপনি কি জোবায়ের ভাইয়ের স্ত্রী? জি আপু। ও আচ্ছা, শাহরিয়ারকে চেনেন? চিনি তো, জুবাইরের কাছে শুনেছি, কিন্তু কথা বলা হয়নি। ও আচ্ছা। তুমি কি অসুস্থ? না, ঠিক তা না, মাথা ব্যথা করছে। ওহ আচ্ছা, টেবিলের ড্রয়ারে দেখো, মাথা ব্যথার ওষুধ থাকতে পারে। জি, দেখছি। এই আমাকে জুবাইর মেসেজ করে ডাকছে তার রুমে যেতে। তুমি একা থাকতে পারবে তো? জি, সমস্যা নেই। ঠিক আছে, যাচ্ছি। ওদিকে জিয়া, এরপর উনি চলে গেল। জিয়া ড্রয়ারে ওষুধ খুঁজতে লাগলো। অনেকগুলো ওষুধ, ওখান থেকে একটি ওষুধ বের করলো। তখনই কারেন্ট চলে গেল। জিয়া ফোন খুঁজে পাচ্ছে না, তাই বাইরের হালকা আলোয় ওখান থেকে একটা ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে পানি নিয়ে নিল। একটু পর কারেন্ট চলে আসলো। জিয়া লাইটটা বন্ধ করে এরপর শুয়ে পড়ল। তারপর বালিশের কাছে হাত দিয়ে দেখে তার ফোন। সে ওখানে ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু 20 মিনিট পর থেকে তার শরীরে অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। যখন খুব খারাপ লাগতে লাগলো তখন আমাকে ফোন দিল। এদিকে আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু কলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম ঘুম চোখে কল রিসিভ করলাম। হ্যালো। একটু আমার রুমে আসো তো। কেন? উফ, আসো তো, পারছি না। ভাবি না ছিল? চলে গেছে, প্লিজ আসো। আমি উঠে জিয়ার রুমে চলে আসলাম। এসে দেখি দরজা খোলা। আমি ভিতরে আসলাম, তখনই জিয়া এসে দরজা বন্ধ করে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, জিয়া তুমি ঠিক আছো? একদম ঠিক। এবার আমাকে আদর করবা। মানে কি বলছো? আমাদের এখনো বিয়ে হয়নি। হয়নি, হবে তো। এই বলে আমার ঠোঁটে কিস করলো। প্রায় 10 মিনিট পর ছাড়লো। আমি জিয়াকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। এক সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমিও তাকে আদর করতে লাগলাম। ফজরের সময় জিয়া আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি? আমি অনুভব করলাম আমাদের শরীরে কোনো কাপড় নেই। আমি তার উপর শুয়ে আছি, উপরে কম্বল জড়ানো। আসলে দোষটা আমার ছিল না। তখনই জিয়া আমাকে থাপ্পড় মারলো। আমি উঠে কাপড় পরতে লাগলাম। তাড়াতাড়ি করে কাপড় পরে দেখি জিয়া কম্বল জড়িয়ে কান্না করছে আর বলতে লাগলো, আমি কখনো ভাবিনি তুই এমনটা করবি। বিশ্বাস কর, দোষটা আমার ছিল না। চুপ, তুই কোনো কথা বলবি না, আর কখনো সামনে আসবি না। একটু বোঝার চেষ্টা কর। তুই এখন চলে যা আমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না। প্লিজ। তুই কি যাবি নাকি আমি নিজেকে শেষ করে দিব? চলে যাচ্ছি, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না। আমি চলে আসলাম, অন্য রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বিছানায় শুয়ে পড়লাম। তাহিন ভাই এর দিকে তাকিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। আমিও শুয়ে শুয়ে ভাবছি, ভুলটা কি আমার ছিল? হ্যাঁ, আমার ছিল, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আজ আমার জন্যই জিয়ার এত বড় সর্বনাশ হয়েছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি রাগে উঠে বারান্দায় আসলাম। এসে দাঁড়িয়ে আছি আর কান্না করছি। ওদিকে জিয়া উঠে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টেবিলের উপর দেখতে পেল ট্যাবলেটের পাতা পড়ে আছে। জিয়া ট্যাবলেটটা হাতে নিল আর দেখলো এটা মাথা ব্যথার ওষুধ না। সে দেখলো ওইখান থেকে একটা ট্যাবলেট নেই। তার বুঝতে বাকি হলো না যে কেন এমনটা হয়েছে। জিয়া নিজেকে ক্ষমা করতে পারছে না, কারণ সে যে শাহরিয়ারকে সামনে আসতে না বলছে। এদিকে আমি বারান্দায় দাঁড়িয়ে কান্না করছি। তখনই পিছন থেকে তাহিন ভাই বলল, কিরে, এখানে কি করছিস? এই তো দাঁড়িয়ে আছি। মন খারাপ নাকি? না, আসলে মার কথা খুব মনে পড়ছে। চিন্তা করিস, সব ঠিক হয়ে যাবে। আর এখন আয়, খাবার খাবি। ওকে চলো। আর বউ আনতে যাবা কখন? এই তো দুপুরের পরে। ও আচ্ছা, চলো। আমি আর তাহিন ভাই খাবার টেবিলে গেলাম। খাবার টেবিলে দেখি জিয়াও আসছে, আরও অনেকেই আছে। আমাকে আন্টি বলল,
শাহরিয়ার খাও। জি আন্টি। আমি খাবার খেতে লাগলাম। বেশি খাবার খেলাম না, কিছু খেয়ে উঠে আসলাম। আসার সময় জিয়া চোখে ইশারায় বলল কথা আছে। আমি টেবিল থেকে উঠে বাহিরে আসলাম। বাহিরে এসে হাঁটতে লাগলাম। উদ্দেশ্য বাসার দিকে যাব, মাকে দেখব লুকিয়ে। আমি দোকান থেকে একটা মাস্ক কিনতে গেলাম। তখনই দোকানদার আমাকে দেখে বলল, আরে আপনি শিল্পী শাহরিয়ার না? জি, একটা মাস্ক দেন। ভাই আমার সাথে একটা পিক তুলি প্লিজ। জি অবশ্যই। আমাকে মাস্ক দিয়ে ওনার সাথে পিক তুললাম। ওনার পিক দেখে আরও কিছু লোক আসলো। সবাই আমার সাথে পিক তুলতে লাগলো। আমিও সবার সাথে পিক তুললাম। তারপর শেষ করে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। মাস্ক পরে নিলাম। আমি ফোন বের করে দেখি জিয়ার ৭৯টা কল, অনেকগুলো মেসেজ। আমি ফোনটা বন্ধ করে দিলাম। এরপর বাসার সামনে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি। জানালার পাশে দেখতে পেলাম মা জানালার পাশে দাঁড়িয়ে আছে। মার চোখে চোখ পড়তেই মা বাহিরে বেরিয়ে আসলো। আমি সেখান থেকে চলে আসলাম। এসে রাস্তায় কিছুক্ষণ হাঁটতে লাগলাম। এইভাবে অনেকক্ষণ পর হাঁটার পর তাহিন ভাইয়ের বাসায় আসলাম। ভিতরে গিয়ে দেখি সবাই রেডি। আমাকে তাহিন ভাই বলল, তোর ফোন বন্ধ কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে। আমি রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হচ্ছি তখনই জিয়া রুমে আসলো। এতগুলো কল দিলাম, কল ধরলে না, আর ফোন বন্ধ কেন? চুপ করে আছি। জিয়া এসে আমাকে ধাক্কা দিল আর বলল, কি হলো? আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। একটু পর দেখি জিয়াও আসছে, শাড়ি পরে আসছে, হালকা সাজগোজ। আমি গিয়ে তাহিন ভাইয়ের সাথে গাড়িতে উঠলাম। জিয়ার দিকে তাকিয়ে দেখলাম যে সে অন্য গাড়িতে উঠলো। হঠাৎ দেখি মায়ের মতো একজন মহিলা। আমি ভালো করে দেখি, হ্যাঁ এটা তো আমার মা। আমি তাহিন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই মা এখানে? হ্যাঁ, বাবা দাওয়াত দিয়েছে আর আন্টি তোর কথা জানে। মানে কিভাবে? আন্টির সাথে আমার প্রথম থেকে কথা হতো, সব কিছু আন্টিকে বলতাম। ও আচ্ছা। এর কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। রাস্তায় তাহিন ভাইয়ের সাথে ফাইজলামো করলাম। প্রায় 30 মিনিট পর বিয়েবাড়ির সামনে আসলাম। এসে আমরা যথাক্রমে সব কাজ শেষ করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি একপাশে দাঁড়িয়ে আছি একা একা। তখনই দেখি মা আমার কাছে আসলো। এসে বলল, কি রে, কথা বলবি না? মাকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। আর বলতে লাগলাম, মা তোমাকে খুব মিস করছি। চল আমাদের সাথে বাসায় যাবি, বাকি সব বাসায় গিয়ে হবে। না মা, বাবা শেষবার কি বলেছিল মনে আছে? তোর বাবা প্রতি রাতে কান্না করে তোর জন্য। আমি তোর জন্য এই বিয়েতে আসলাম। আচ্ছা মা। মার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে মা অন্যদিকে চলে গেল। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, জিয়া যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার মৃত্যু ছাড়া উপায় নেই। না, আমি আজই জিয়াকে বিয়ে করব, তারপর দূরে চলে যাব। ভাবতে লাগলাম আরও অনেক কিছু। তখনই জিয়া আমার কাছে আসলো আর এসে বলতে লাগলো, কি হলো? ঠিক মতো কথা বলো না কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো? তোমার দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার নেই। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। এই বলে আমি অন্যদিকে চলে আসলাম। জিয়া পিছন থেকে ডাকতে লাগলো। আমি শুনিনি। বিয়েটা যথারীতি হয়ে গেল। আমি জিয়ার পাশে গিয়ে বললাম, আমার সাথে আসো। এই বলে সেখান থেকে তাকে নিয়ে চলে আসলাম। আমি একটা কাজী অফিসে আসলাম। এসে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি কাজী সাহেব বসে আছে। আমি গিয়ে বললাম, বিয়ে পড়ান। সাক্ষী লাগবে? আসলে সাক্ষী তো আনিনি, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। ঠিক আছে। এই বলে কাজী সাহেব কয়েকজনকে ফোন দিল। একটু পর কিছু লোক আসলো। যথারীতি বিয়ে করে নিলাম। বিয়ে করে বেরিয়ে আসলাম। তখনই জিয়া বলল, কত স্বপ্ন ছিল মা বাবাকে সাথে নিয়ে বিয়ে করব, কিন্তু হলো না। কোথায় যাবা এখন? তোমার বাসায়। আমি তাহিন ভাইয়ের বাসায় আসলাম। এসে গাড়িটা নিয়ে আমার বাসার দিকে চলে আসলাম। আমি ফোনটা অন করলাম। তখনই তাহিন ভাই কল দিল। আমি কল রিসিভ করলাম। ভাই। কিরে, কই তুই? ভাই আমি বাসায় যাচ্ছি, আর তোমাকে পরে খুলে বলবো। ঠিক আছে। আমি কল কেটে দিলাম। কিছুক্ষণ পর বাসার সামনে আসলাম। তখনই দারোয়ান চাচা গেট খুলে দিল। আমি গাড়িটা পার্ক করে ভিতরে গেলাম। এরপর দেখি মা বেরিয়ে আসলো। কি রে, এটা কে? তোমার বৌমা। কি বলিস? বিয়ে করলি কখন? এইমাত্র নতুন বউ আর তরতাজা আছে। শয়তান, সত্যি কি তুই বিয়ে করেছিস? মা সত্যি। এরপর জিয়া গিয়ে মাকে সালাম করলো। মা জিয়াকে দেখে বলল, বাহ, কি সুন্দর, চাঁদের মতো বউ। মা চাঁদের ফটোকপি আনছি। চুপ, আয় ভিতরে আয়। এরপর আমরা ভিতরে আসলাম। এসে দেখি বাসাটা ঠিক আগের মতোই আছে। তখন মা বলল, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। এরপর আমি আর জিয়া রুমে আসলাম। তখন জিয়া বলল, শোনো না,
চুপ করে আছি আর রুমের চারদিকে তাকিয়ে দেখছি। জিয়া হঠাৎ করে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমার বুকের উপরে উঠে বসলো আর বলতে লাগলো, আসলে কাল রাতে আমি অন্য ট্যাবলেট খেয়েছিলাম, তাই আসলে এই ভুলটা হয়েছে। চুপ করে আছি। সরি বললাম তো। ও আচ্ছা, মাফ করে দাও প্লিজ। আমি ফ্রেশ হতে যাব। আগে বলো মাফ করছো। এবার যাও। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম, খাবার খাচ্ছি। একটু পর জিয়াও আসলো, সে এসে খেতে লাগলো। আমি চুপচাপ খাবার শেষ করে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই পুরনো সেই আড্ডায় গেলাম। গিয়ে দেখি সানি বসে আছে। আমাকে দেখে সানি বলল, দোস্ত তুই এতদিন পরে? আমি জড়িয়ে ধরলাম। এরপর বললাম, কেমন আছিস? দোস্ত অনেক ভালো। চল বসি। চল। এরপর আমরা বসলাম। বসে বললাম, তা কি করিস এখন? কিছু না, বেকার। কি বলিস? তুই এত বড় একজন শিল্পী, তোর মতো ভাগ্য কি আমার আছে? শালা কি বলিস? মানুষ চেষ্টা করলে সবই পারে। জানিস বাবা অসুস্থ, চাকরি দরকার। আমি আছি, তা আমার সাথে কাজ করতে পারবি তো নাকি? পারবো। তুই তো ভালো ছবি আর এডিটিং পারিস, ভালোই হলো। কেন, কি হয়েছে? আমার সাথে কাজ করবি। আর সিয়াম কই? ও চাকরি পেয়েছে, সে এখন চট্টগ্রাম আছে। ও আচ্ছা। তা তোর গান তো সব জায়গায় ভাইরাল। সবটাই কষ্টের ফসল। এরকম আরো কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতে পারিনি। আমি সানিকে বিদায় দিলাম আর আমার নাম্বারটা দিলাম। এরপর বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর বাবা দরজা খুলে দিল। বাবা আমাকে দেখেই জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা এসব কি বলছো? তুমি যদি এটা না করতে তাহলে আমি আজ এখানে আসতে পারতাম না। তোর খুব কষ্ট হয়েছে না রে? না, এসব বাদ দাও আর পুরোনো কথা ভুলে যাও। তখনই মা আসলো। মা এসে বলল, কি রে, এতক্ষণ কই ছিলি? মা বাহিরে ছিলাম। আয় খেতে বস, তোর জন্য জিয়াও এখনো খায়নি। ও আচ্ছা। এরপর আমি খাবার টেবিলে আসলাম। এসে দেখি জিয়া খাবার দিচ্ছে। আমি চুপচাপ তার দিকে না তাকিয়ে খেতে লাগলাম। জিয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি তবুও তাকালাম না। খাবার খাচ্ছি, তখনই ফোন আসলো। আমি ফোনটা ধরলাম, দেখি জুবাইর ভাই ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শোন কি বলি। বলেন ভাই। তুই এখনো চলে আয় ঢাকায়। কেন ভাই, আপনি না তাহিন ভাইয়ের বাসায়? আমি বিয়ে শেষ করে সেখান থেকে তোমার ভাবিকে নিয়ে ঢাকায় এসে পড়ি। তুমি এখনো রওনা দাও? কোনো কাজ আছে? তুমি এখন রওনা দাও। কালকে রাঙামাটি যাব, গানের শুটিং। ও আচ্ছা ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। আমি কল কেটে দিলাম। এরপর খাবার না খেয়ে উঠে পড়লাম। তখন মা বলল, কি রে, উঠে পড়লি কেন? মা ঢাকায় যেতে হবে, কাজ আছে। এখন কেন সকালে যাবি? মা চলো আমার সাথে ঢাকায়, আমার সাথে থাকবা। কিন্তু তোর বাবা কি রাজি হবে? মা, ময়মনসিংহ থাকলে আমার কোনো কাজ হবে না। সেটা তো বুঝতে পারছি, বৌমাকে নিয়ে যাবি নাকি? না মা, আমি আবার কালকে রাঙামাটি যাব, অনেক কাজ। আচ্ছা যা, আর আমি তোর বাবাকে রাজি করাবো যে তোর সাথে থাকার জন্য। ঠিক আছে মা। আমি রুমে আসলাম। রুমে এসে রেডি হচ্ছি। একটু পর জিয়া আসলো। এসে আমাকে বলল, আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে। না, তুমি মা বাবার সাথে থাকো আর তোমার মা বাবাকে জানিও আমাদের বিয়ের বিষয়। তা না হয় জানাবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। চুপ করে আছি। আগের মতো ভালোবাসো না কেন? চুপ করে আছি। জিয়া আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, অভিমান করে থেকো না, পারলে আমাকে মায়ের দাও, তবুও ভালোবাসাটা কেড়ে নিও না। আমি তাকে উঠালাম আর বললাম, অনেক আগেই ক্ষমা করে দিছি, আমি যাচ্ছি। জিয়া কান্না করছে। বেরিয়ে আসলাম। রুম থেকে এসে মাকে বললাম, মা তুমি জিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে তার মা বাবাকে জানিও আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যাবি। সাবধানে যাবি। এই বলে বেরিয়ে আসলাম। এসে গাড়ি স্টার্ট দিলাম। এরপর গাড়ি নিয়ে সানির বাসার সামনে আসলাম। এসে সানিকে ফোন দিলাম। সানি কিছুক্ষণ পর আমার ফোন ধরলো। হ্যালো সানি। বল। তুই রেডি হয়ে গেটের সামনে আয়, আমি দাঁড়িয়ে আছি। কেন? আমার সাথে ঢাকায় যাবি। কিন্তু মা কি যেতে দিবে? ওকে, আমি ভিতরে আসছি। আমি কল কেটে দিলাম। তারপর গাড়ি থেকে নেমে সানির বাসার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে কলিং বেল দিতেই সানি এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বললাম, আন্টি কোথায়? ওই রুমে। আয় আমার সাথে। আমি আন্টির রুমে গেলাম। গিয়ে দেখে আন্টি বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম। আরে শাহরিয়ার যে, বস বাবা। আন্টি ভালো আছেন? ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনেক বড় শিল্পী। আন্টি, সানিকে আমার সাথে ঢাকায় নিয়ে যেতে চাচ্ছি, আর সবে আপনাদের দোয়া। যাও, তবে ছেলেটাকে দেখে রেখো। জি আন্টি। এরপর আমি সানিকে বললাম রেডি হতে। সানি রেডি হতে গেল।
আমি আন্টির সাথে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর সানি রেডি হয়ে আসলো। এরপর আন্টিকে বিদায় দিয়ে চলে আসলাম। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। প্রায় 3 ঘন্টা পর ঢাকায় আসলাম। আমার বাসার সামনে এসে রহিম চাচাকে ফোন দিলাম। 3 বা 4টা কল দেওয়ার পর কল ধরলো। আমি বললাম, চাচা গেট খুলো। ঠিক আছে, দাঁড়াও। একটু পর চাচা এসে গেট খুলে দিল আর আমাকে বলল, এত রাতে কেন? আর বলো না, কাল সকালে রাঙামাটি যাব। ও আচ্ছা। আমি গিয়ে গাড়ি পার্ক করে সানিকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সানিও ফ্রেশ হয়ে নিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 20 বেজে গেছে। তাই ভাবলাম এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে সকালে উঠতে পারবো না। আমি সানিকে বললাম, তুই ঘুমিয়ে পড়, আমি একটু কম্পিউটারে এডিট করি। আরে না, এখন আর ঘুম আসবে না। কি এডিট করবি? এই তো আগের একটা গানের ভিডিও। আমি এডিট করি। ঠিক আছে, তাহলে তুই কর, আমি গল্প লিখি। এরপর সানি এডিট করতে লাগলো। আমি রহিম চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা 2 কাপ কফি দিতে পারবা? চাচা কফি আনতে গেল। আমি গল্প লিখতে লাগলাম। বিছানায় বসে একটু পর চাচা কফি বানিয়ে আনলো। আমি বললাম, চাচা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। এরপর চাচা চলে গেল। আমি গল্প লিখতে লাগলাম। গল্প লিখতে লিখতে কখন যে ফজরের আজান দিয়ে দিল বুঝতে পারিনি। এরপর আমি আর সানি মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে রুমে এসে দেখি জুবাইর ভাই কল দিছে। আমি কল ধরলাম। হ্যালো ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এই জায়গায় চলে আস, আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে ভাই। এরপর কল কেটে দিয়ে নাস্তা করে আমি আর সানি ওই জায়গায় গেলাম। দেখি ওরা গাড়িতে বসে আছে। আমি তাদের কাছে গেলাম। তখন জুবাইর ভাই বলল, শাহরিয়ার, এটা কে? ভাই এটা আমার বন্ধু, আর সে ভালো এডিটিং পারে। আজ থেকে আমাদের সাথে কাজ করবে। ঠিক আছে, উঠে পড়। এরপর আমি আর সানি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি তা আপন গতিতে চলতে লাগলো। আমরা 13 জন আছি সবাই মিলে। তখন আমার ফোনে জিয়া কল দিল। আমি কল ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমাকে ঠিক মতো সময় দিস না কেন? বিজি ছিলাম। কুত্তা, তোরে যদি আমি হাতের কাছে পাই তাহলে কি যে করবো সেটা দেখা যাবে। শোন, মা বাবা আজ এই বাসায় আসবে আর সব মেনে নিয়েছে। ও আচ্ছা, আর বাবা মা কি রাজি হয়েছে ঢাকায় আসার জন্য? রাজি হয়েছে। ও আচ্ছা, তারা কখন আসবে? একটু পরেই। ও আচ্ছা। রেগে আছো? না তাহলে মুখের রস নাই? না নাই, আমার মা ছোটবেলায় মধু দেয়নি তাই। কুত্তা, তোরে আমি আমার বিয়ে হয়েছে আর এখন পর্যন্ত তোকে কাছে পাইনি। দরকার নাই তো কাছে পাওয়ার। কেন, আমার কি ভালোবাসতে মন চায় না? ও তাই নাকি? আমি কি আবার ওইসব ট্যাবলেট খাবো কি না? আরে না না প্লিজ, আমি তো নাই। তোকে লাগবে না কুত্তা। আমি এই কাজটা শেষ হলেই চলে আসবো। কতদিন লাগবে? 7 দিন লাগবে। উফ। জিয়ার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলাম। কথা বলা শেষ করে সবাই মিলে আড্ডা দিতে দিতে সন্ধ্যায় রাঙামাটি পৌঁছালাম। এরপর সবাই হোটেলে গিয়ে রেস্ট নিতে লাগলাম। রেস্ট নিয়ে কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে কাজ করতে লাগলাম। ওদিকে কয়েকদিন পর জিয়া আর মা বাবা ঢাকায় আসলো। বেশ কিছুদিন পর দুপুরে ব্যাগ গোছাচ্ছি, তখনই জিয়া ফোন দিল। ওই, আজ 9 দিন হয়ে গেল, আসবা না? আসবো, আজকে রওনা দিব। জিয়া কি হয়েছে? তখনই লাইন কেটে গেল। আমি অস্থির হয়ে পড়লাম। আমি মায়ের ফোনে কল দিলাম, মা কল ধরছে না। আমি বেশ কয়েকটা কল দিলাম। এরপর রহিম চাচাকে কল দিলাম। 2টা কল হতেই কল ধরলো। চাচা, জিয়ার কি হয়েছে? মাথা ঘুরে পড়ে গেছে। কি বলো? তাড়াতাড়ি তুমি ডাক্তার ডাকো আর আমাকে জানাও। ঠিক আছে। এরপর আমি কল কেটে দিলাম। আমি জুবাইর ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই আমি ফ্লাইটে যাব, জরুরি দরকার। কেন, কি হয়েছে? ভাই জিয়া মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক আছে, যা, আমরাও আসছি। ওকে। এরপর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিলাম। এরপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় অনেকক্ষণ পর ঢাকায় আসলাম। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। আমি এসে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দিল। চাচা, এখন কি অবস্থা? এখন ভালো। আরেকটা খুশির খবর আছে। কি? আগে ভিতরে যাও। আমি ভিতরে আসলাম। তারপর আমার রুমে গিয়ে দেখি জিয়ার পাশে মা বসে আছে। আমাকে দেখে মা বলল, শাহরিয়ার তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মা জিয়ার কি হয়েছে বলো? মুস্কি হাসতে হাসতে বাহিরে চলে গেল। মা শোনো শোনো। আমি গিয়ে জিয়ার মাথায় হাত রাখলাম। তখনই জিয়া বলল, ওই, ফ্রেশ হয়ে আস, আমার কিছু হয়নি, আর একটা সারপ্রাইজ আছে। কি বলো? আগে যাও। আচ্ছা। এরপর আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এসে দেখি মা খাবার নিয়ে আসছে। মা, তুমি খাবার নিয়ে আসছো কেন? আমি তো নিচে যেতাম। তোর জন্য আনিনি। তাহলে কার জন্য? আমার মেয়ের জন্য। কি বলো? আমার তো খুব খিদে পেয়েছে। তুই যা, আমি আসছি। এই বলে মা জিয়াকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। আমি নিচে আসলাম। এসে দেখি টেবিলে বাবা বসে আছে। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বস। আমি বসলাম। তা কাজ কেমন চলছে?
এই তো আলহামদুলিল্লাহ। তোমার? ময়মনসিং ভালো ছিল, এখানে তো কাউকে চিনি না, তাই ভাবছি আমি চলে যাব। না, তোমার কিছু করতে হবে না। আরে সেখানে আমার কত বন্ধু, আমি থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তুই বৌমাকে নিয়ে এখানে থাক। ঠিক আছে। এরপর বাবার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মা আসলো, এসে আমাদের খাবার দিল। আমি খাবার খেয়ে রুমে আসলাম, এসে দরজা বন্ধ করে লাইট বন্ধ করলাম, বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনই জিয়া আমার বুকে আসলো। আমি বললাম, এবার বলো। বলবো। আরে বল না। তখনই জিয়া আমার কানের কাছে এসে বলল, তুমি বাবা হতে যাচ্ছ। কি সত্যি? তুমি খুশি হয়েছো? খুশি মানে ভীষণ। এবার হবে নাকি? হবে মানে খেলা হবে। এই বলে আমি জিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর আদর করতে লাগলাম। 1.5 বছর পর সকালে আমি আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি। তখনই আমার মেয়ে হিয়া কান্না করতে লাগলো। আমি জিয়াকে ডাক দিলাম, এই জিয়া, হিয়া কান্না করছে। আসছি। তখনই জিয়া আসলো, দেখে আমি মেয়েকে কান্না থামানোর চেষ্টা করছি। এদিকে দাও, তুমি পারবে না। আমার মেয়েকে আমি কান্না থামাতে পারবো? তোমার মেয়ে মানে? আমারই তো। ওকে, তাহলে মেয়ের খিদে পেয়েছে, দাও আমি যাচ্ছি। এই না না, আসো, হিয়ার খুব খিদে পেয়েছে। শয়তান একটা, দাও আমার কোলে। এরপর জিয়া হিয়াকে খাওয়াতে লাগলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জিয়া হিয়াকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম আর ঘাড়ে মাথা রেখে বললাম, আদর চাই। হবে না। কেন? হরতাল 3 দিনের। ইস, কেন? বুঝো না কেন? উফ, তাহলে মিষ্টি দাও। এটাও হবে না। কেন? এই বলে আমি জোর করে জিয়ার ঠোঁটে কিস করতে লাগলাম। কিস করতে করতে বিছানায় ফেলে দিলাম। এরপর গলায় পেটে আদর করতে লাগলাম। এই না। তখনই মনে হলো, তাই শক্ত করে জড়িয়ে ধরলাম। কি মহারাজ? আরেকটা পুতুল আনার চেষ্টা করছি। চুপ, আমার লজ্জা লাগে। তাই এভাবে চলতে লাগলো আমাদের জীবন। এই ভালোবাসা শেষ হবার নয়। ভালো থাকুক এই দুষ্টু মিষ্টি ভালোবাসা।